শুরুতে জানিয়ে দেব সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নিয়ে অভিযোগ আব্দুস সালামের। জানিয়ে দেব 14 দলের দূরত্ব থাকবে না বলেছে ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছি না, তাই যত সমস্যার সৃষ্টি হচ্ছে বলেছে প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব আনার হত্যা, ভারতের এক কসাই গ্রেফতার। সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই বলছে আব্দুস সালাম। বর্তমানে সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জোন 4 এর অন্তর্গত ধানমন্ডি, কলাবাগান ও নিউ মার্কেট থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। আব্দুস সালাম বলেন, সরকারের ছায়াতলে থাকা লোকেরা একদিনে ব্যাংক লোপাট করেছে, টাকা পাচার করছে, অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে। সরকারি দলের ছায়াতলের বাইরে থাকা সাধারণ মানুষের সম্পদে এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে। তিনি বলেন, সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করছে। সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমনপীড়নে ব্যবহার করছে। বিএনপির এই নেতা বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিচ্ছে তারা সরকারের লোক বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকালকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান আব্দুস সালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ঋণ খেলাপিদের কাছে টাকা আদায় করতে না পারলেও সাধারণ কৃষকদের দড়ি দিয়ে বেঁধে জেলে ঢোকানো হচ্ছে। সরকারি ছায়াতলের বাইরে যারা আছেন তাদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন এবং আব্দুস সাত্তার প্রমুখ। 14 দলের দূরত্ব আর থাকবে না জানিয়েছে ওবায়দুল কাদের। 14 দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা আর থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাতে গণভবনের 14 দলের সভা থেকে বেরিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে আরো জনপ্রিয় করে তুলতে 14 দলের নেতাদের নির্দেশনা দিয়েছে জোটনেত্রী শেখ হাসিনা। আজকে বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া সাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে 14 দলকে আরো সংগঠিত করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গণভবনে এক বৈঠক শুরু হয়। রাত 10টা পর্যন্ত চলে এই সভার সূচনা বক্তব্যে জোটনেত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। এরপর জোটের শরিক দলগুলো শীর্ষ নেতারা কথা বলেন। বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছে না বলেই যত সমস্যার সৃষ্টি হচ্ছে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী দেশ ঘাঁটি বানাতে চায়, যা হতে দিচ্ছে না বলেই এখন কিছু সমস্যা হচ্ছে। এ সময় বিএনপি জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, যতই মুরব্বি ধরুক, জ্বালাও পোড়াও করলে রেহাই নেই। গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, 2001 সালের নির্বাচনকে আগে গ্যাস বিক্রির চুক্তিতে রাজি হয়নি বলে শক্তিশালী দেশটি আমাদের সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। গ্যাস বিক্রিতে রাজি হয়নি বলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। গ্যাস বিক্রির মুসলেখা দিয়ে ক্ষমতায় বসার মতো দৈনন্দিনতায় আমরা কখনোই ছিলাম না। প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করে ঘরে বাইরে সব জায়গায়। এই অবস্থায় আমি চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিলাম, চক্রান্ত এখানে আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে ষড়যন্ত্র চলছে। তারপরে চট্টগ্রাম, মিয়ানমার থেকে এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি বানাবে। তার কারণ বঙ্গোপসাগরে ভারত মহাসাগরের প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গার উপর অনেকেরই নজর রয়েছে। আমি সেটা হতে দিচ্ছি না। এটা আমার একটা অপরাধে পরিণত হয়েছে। তিনি বলেন, যদি আমি বাংলাদেশের কারো এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব ছিল এটা। আমি একই জবাব দিয়েছি। আমি স্পষ্ট করে বলেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। এই কথাগুলো বললাম কারণ সবার জানা উচিত ছিল দেশটা যে উন্নত হচ্ছে এটা কারোর পছন্দ হচ্ছে না। উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা যে খাদ্য উৎপাদন করি, খোদ একটা বড় দেশ বলে ফেললো, এত খাদ্য উৎপাদনের দরকার কি? আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। আমি বললাম, হ্যাঁ, ওই আশায় আমি বসে থাকবো। আমি বলেছি, জাতির পিতা বঙ্গবন্ধু বলে গেছেন, নিজের মাটি ও মানুষ দিয়ে দেশ গড়ব।
আমরা সেটাই করব। নিজেদের মানুষের খাবার এখানে যতটুকু পারি উৎপাদন করে খাদ্য নিরাপত্তা দেব, আমি সেটা দিয়েছি। তিনি বলেন, আমরা যারা স্বাধীনতার সপক্ষে শক্তি আছি, আমাদের আরও সুসংগঠিত হয়ে মানুষের কাছে গিয়ে মানুষকে এই চেতনায় ফিরিয়ে আনতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 44টা টেলিভিশনের মধ্যে প্রায় 34টা চালু আছে। সবাই কথা বলে, টকশোতে কথা বলে, সারাদিন সমালোচনা করে। এতগুলো সংবাদপত্র এত কথা বলার পরেও বলে কথা বলতে দেওয়া হচ্ছে না। টেলিভিশনে সবাই যখন এইভাবে কথা বলে, আমরা তো গলা টিপে ধরি না, কেউ বাধাও দেয় না, যার যা খুশি বলে যাচ্ছে। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, যার যা ইচ্ছা তাই বলে। ডিজিটাল বাংলাদেশ যে যার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হয়ে সমালোচনা, মিথ্যা ও অপবাদ দিচ্ছে। আর ভবিষ্যতে যেটা সমস্যা সেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষকে হেয় প্রতিপন্ন করা। আর সেটা হচ্ছে নজরদারি আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। শুধু আমরা না, উন্নত দেশগুলো এ ব্যাপার নিয়ে চিন্তিত। এআই মোকাবেলা করার প্রক্রিয়া খুঁজে বের করা হচ্ছে। মুদ্রাস্ফীতি এখন সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু এটা বাংলাদেশের সমস্যা না। আমেরিকার অর্থনৈতিক রিপোর্ট দেখলাম, সেখানেও মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি নিয়ে বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক দেশের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও কমে যাচ্ছে। কারণ করোনার সময় ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, আমদানি রপ্তানি সব বন্ধ ছিল। তখন বাইরে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারেনি, তাই টাকাটা ব্যাংকের মাধ্যমে এসেছে, তাই আমাদের রিজার্ভটা বেড়ে গিয়েছিল। তারপর যখন সবকিছু চালু হলো, তখন খরচ আর খরচ বাড়তেই থাকলো। সূচনা বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলের বৈঠকটি শুরু করা হয়। এদিকে আনার হত্যা, ভারতের কসাই গ্রেফতার। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কসাইকে গ্রেফতার করেছে সিআইডি। খুনের পর লাশ টুকরো টুকরো করে কাটার কথাও স্বীকার করেছেন বলে কলকাতা ভিত্তিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে। উল্লেখ্য, আনোয়ারুল আজিমের আনারের লাশ এখনও উদ্ধার করা যায়নি। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা জানান, ধৃত জিহাদ হাওলাদার বছর 24-এর ওই যুবক বাংলাদেশের নাগরিক। সে অনুপ্রবেশকারী, অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করত, পেশায় কসাই। মনে করা হচ্ছে মাস্টার মাইন্ড আখতারুজ্জামানকে তাকে ঘটনার 2 মাস আগে কলকাতায় নিয়ে আসে। তারপর পরই বাংলাদেশের এমপিকে খুনের পরিকল্পনা করা হয়। আখতারুজ্জামান জেরায় স্বীকার করেছে, ফ্ল্যাটে 4 জন মিলে এমপিকে খুন করা হয়। সেখানে তার লাশ থেকে হাড় ও মাংস আলাদা করা হয়েছে। এতে বলা হয়, টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভর্তি করা হয় লাশের অংশ বিশেষ। প্লাস্টিকের ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বের হয় খুনিরা। বিভিন্ন গাড়িতে চড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় তারা। কলকাতার একাধিক এলাকায় ফেলা হয় লাশের অংশ বিশেষ। অভিযুক্ত জিহাদ হাওলাদারকে বারাসত আদালতে তোলা হবে। হত্যার ঘটনার তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেওয়ার চিন্তা ভাবনা করছেন তদন্তকারীরা। প্রতিবেদনটিতে বলা হয়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভাঙড়ে ফেলা হয়েছে বাংলাদেশের আনারের লাশের অংশ বিশেষ। ধৃত অ্যাপ ক্যাব চালকদের জিজ্ঞাসাবাদ করেই এমন তথ্য পেয়েছে তদন্তকারীরা। ধৃতের দাবি অনুযায়ী খুনের পর লাশ টুকরো টুকরো করে কাটা হয়। লাশের অংশ বিশেষ পোলেরহাট থানার ভাঙড়ের কৃষ্ণমারি গ্রামে ফেলা হয়েছে। এই মুহূর্তে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। চলছে জোর তল্লাশি।